দারিদ্র্যে নোবেল বিজয়ী একজন মানুষ এসে তার শাসনে তিনি প্রমাণ করলেন যে না, তার সময় দারিদ্র্য বাড়ে। তো দল যে তাদেরকেও এটাকে মেনে নেওয়ার যে একটা সংস্কৃতি থাকে, আমরা পশ্চিমা সংস্কৃতিতে দেখেছি, সেটা যেন হয়, দেশটা শান্তিপূর্ণ হয়, সে আমরা প্রত্যাশা করি। তো এটি খুব খুব অপ্রত্যাশিত না, যেটি মুক্তিযোদ্ধা উলফাত ভাই বললেন, খুব অপ্রত্যাশিত না। কারণ আমি তো বাইরে থাকি, আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি অর্থনীতি নিয়ে সামান্য লেখালেখি করি। তো সেটা হচ্ছে যে আমাকে একটি পত্রিকা থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কি মত বা কি ধারণা। তা আমি বলেছিলাম যে এখানে বিএনপি মেজরিটি পাবে, তবে জামাতের একটা ব্যাপক মানে অগ্র যাত্রা হবে ভোটের সংখ্যার হিসাবে যেটি। আবার সেটি উলফাত ভাই বললেন যে হ্যাঁ, সেখানে যদি আওয়ামী লীগ আজকে থাকতো তাহলে হয়তো 20-22টা সিট পেত। তার মানে ওখানে একটা প্রশ্ন রয়ে যায় যে এটা তাদের সম্পূর্ণ তাদের ভোটগুলি নয়। এটা একটা হিসাবে দেখছি আমি যে গত 18 মাসের যে একটা শেষ দিকে যে অর্থনীতিটা নড়বড়ে হয়ে যাচ্ছে এবং বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, এটা থেকে যে একটা মুক্ত হবে, এটা আমি আমি এই জন্য একটা স্বস্তি বোধ করছি। তবে এই স্বস্তি বোধের আগে একটা উৎকণ্ঠা থাকে, আশঙ্কা থাকে। আমি মাত্র দুদিন আগেই বণিক বার্তায় লিখেছি যে 4টা ল্যান্ডমাইন পুঁতে গেছে এই সরকার, এই 18 মাসের সরকার, যার আসলে 18 মাস দীর্ঘায়িত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেমন আমরা 7-এ যে অন্তর্বর্তী সরকার দেখেছি যে তারা এনআইডি করবে, তারা এই এই ধরনের কিছু কাজের ফিরিস্তি তাদের ছিল। হ্যাঁ, ঠিক আছে সেটা, কিন্তু এই সরকার অনেক কমিট করেছে, রাষ্ট্র বদলাবে, সংস্কার করবে, নতুন জীবন দেবে, কিন্তু আসলে শেষ দিকে দেখা গেছে যে অনেক মব বেড়েছে, মানুষ বেকারত্ব, দূর তো দূরের কথা, বেকারত্ব বেড়েছে, অন্যদিকে দুর্নীতিও বেড়েছে। এটা শেষ রিপোর্ট পেলাম মাত্র 3 দিন আগে। দারিদ্র্যও বেড়েছে, মানে দারিদ্র্যে নোবেল বিজয়ী একজন মানুষ এসে তার শাসনে তিনি প্রমাণ করলেন যে না, তার সময় দারিদ্র্য বাড়ে। তো এইগুলো কোনো কিছু বৈশ্বিক পরিস্থিতির সাথে খাপ খায় না, যে বিশ্বে আজকে যুদ্ধ চলছে বা অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে তা নয়। বিশ্বের অর্থনীতি এখন স্টেবল, ইনফ্লেশনও কম, কিন্তু সে জায়গায় মূল্যস্ফীতিও কমানো যায়নি। এখন এই নতুন সরকার এসে অর্থনীতির এই বিষয়টি খুব দায়িত্বের সাথে নেবে। আমি কেন বলছি, একটা একটা নির্বাচিত সরকারের একটা জবাবদিহিতা থাকে, সংসদে বিতর্ক থাকে। তো বর্তমান অন্তর্বর্তী সরকার তো এটি ছিল না। সুতরাং আমি আশাবাদী যে 15 তারিখের পরে একটা বিনিয়োগের একটা জোয়ার আসবে। কারণ বিনিয়োগ পার্সেন্টেজ পয়েন্ট হিসাবে এই যে মানে শতকরা 1.5 ভাগ কমে যাওয়া, মানে 24 থেকে কমে 22-এ নেমে আসা, এবং শেষ সংখ্যাটি আমরা পাইনি, এটা কিন্তু ইতিহাসের কোনোদিনই ঘটেনি 18 মাসে। এটা কিন্তু কম কথা নয়, কারণ আমাদের $500 বিলিয়ন একটা অর্থনীতি, সেখানে 2 ভাগ, 2 পার্সেন্টেজ পয়েন্ট কমে যাওয়া মানে এটা $10 বিলিয়ন। এটা কম কথা না, এটা এটা খুব মানে অনেক বড় একটা অঙ্ক। তো সেই জায়গাগুলি থেকে একটু স্বস্তির আশা দেখছি, বিনিয়োগ বাড়বে। তবে খুব ঝুঁকি রেখে গেল সরকার। যেমন পে পে কমে, সরকার যদি 6 মাসের মধ্যে নির্বাচন দিত, যেটা সম্ভব ছিল, তাহলে কিন্তু এই যে পে স্কেলের কথাবার্তাগুলো উঠতো না, কারণ এই দীর্ঘ সময় ইনফ্লেশন এতদিন থাকতো না, কারণ সরকার ব্যবস্থাপনার মধ্যে টাকা শর্ট পড়েছিল। একদিকে সে উচ্চ সুদ হার রেখেছে, কিন্তু অন্যদিকে সে তার নিজের পরিচালন ব্যয় চালাতে পারছে না, কারণ রাজস্ব আয় তার খুব কম। তখন সে বাংলাদেশ ব্যাংকে বাধ্য করেছে টাকা দাও। এই টাকাটা আবার অর্থনীতিতে মানে অতিরিক্ত প্রেসারের রুগী যেরকম অতিরিক্ত লবণ খেলে তার প্রেসার বাড়ে, ঠিক একইভাবে ইনফ্লেশনটা রয়েই গেছে। এই ইনফ্লেশনের চাপের জন্যই মানুষ এখন এই দাবি দাওয়াগুলো আসছে। তো একটা নতুন সরকার ক্ষমতায় আসলে তাকে একটু সময় দিতে হয়, 1টা বছর সময় দেন, সে গুছিয়ে নিক। তাহলে কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা মানে একটা একটা বড় মাপের একটা হুমকি রয়ে গেল। তারপরে বন্দর চুক্তি টুক্তি, এই কাজগুলি করার তো কোনো দরকার ছিল না। 33-32 বছরের সরকার তো এটা না, এই কাজগুলি তার অনুপযুক্ত এবং অনেক ক্ষেত্রে অনধিকার চর্চা করেছে। সেটার একটা ইতি ঘটতে যাচ্ছে দেখে আমি স্বস্তি। এবং আরেকটা বিষয় আমি মনে করি যে বিএনপি ওই 2001 থেকে 6-এর বিএনপি আর এখন বিএনপি, এটা অনেক ম্যাচিউর একটা লিডারশিপের মধ্যে দিয়ে আসবে। এখানে এই দলের প্রধান জনাব তারেক রহমান একেবারে খুব কাছাকাছি থেকে এই কথাটা সবাই বলেছেন যে ইংল্যান্ডের একটা ডেমোক্রেসি দেখেছেন, ডেভেলপমেন্ট দেখেছেন, তারা কি করে একটা ডেভেলপড সোসাইটি হয়েছে, সেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট আছে এবং বিএনপি সেটাই বিশ্বাস করে। এই উইমেন এম্পাওয়ারমেন্ট এবং এই ইস্যুটাও জামাতকে অনেকটা বসিয়ে দিয়েছে। মানে এই উইমেন এম্পাওয়ারমেন্টটা আসবে এবং এই দিকে আমি আশাবাদী। তবে অর্থের সংকট, যেটা রাজস্ব আদায়ের ক্ষেত্রে, এটা এটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে এখন যে নতুন বিরোধী দল আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামকে, যে জামাতে ইসলামের সঙ্গে বিএনপির জন্মের পর থেকেই আর কি যে জামাতের যে বাংলাদেশের রাজনীতি শুরু হয়, সেই তার সঙ্গে যে একটা ঐতিহাসিক বন্ধুত্ব ছিল, সেই ঐতিহাসিক বন্ধুত্ব এখন কি রাজনীতির মাঠে শত্রু মিত্রের জায়গায় পরিণত হয়েছে। সেই ক্ষেত্রে এই জামাত বিরোধী দল হিসাবে আর কি নতুন সরকারকে যদি ডিস্টার্বও করে বলি, আমরা যদি বলি সেটা কতটা ডিস্টার্ব করতে পারবে, এবং নতুন সরকারের যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিকাশের ক্ষেত্রে বা অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে জামাত যদি একটু মারমুখী হয় বা আন্দোলনমুখী থাকে সবসময়, বা সরকারকে, তো সে বিরোধী দল চাইবে নতুন সরকারকে চ্যালেঞ্জে ফেলতে, সেই ক্ষেত্রে বিএনপির জন্য কি চ্যালেঞ্জ থাকতে পারে? দেখুন আসলে কি, সবাই কিন্তু আজকাল আন্তর্জাতিক বিষয়টা বুঝতে পারে। তো এখন জামাতের আমির তিনি কিন্তু বলেছেন যে না, তিনি নারীদের তৈরি করছেন। দ্বন্দ্বগুলো এইখানে, দ্বন্দ্বগুলো তো একটু আদর্শিক এবং তাদের জীবনধারা নিয়ে। এবং বিশ্বের দিকে যদি আপনি তাকান, পৃথিবীতে একটা মানে নারীকে অবদমিত রেখে এবং খুব মৌলবাদী শাসন রেখে পৃথিবীর কোন দেশটা উন্নত হয়েছে? আমাকে একটা কথা বলেন, কোনো দেশ না। এমনকি মিডল ইস্টের দেশগুলিকে কিছু মৌলবাদী বলা হয়, কিন্তু তাদের তো তেল আছে, আমাদের তো তেল নেই। আমাদের কষ্ট করে খেতে হয়, উৎপাদন ক্ষমতা বাড়াতে হয়, বেকারত্ব দূর করতে হয়। এখন এই জায়গাগুলি বুঝতে হলে জামাতের কিছুটা বোধগম্যতা বাড়াতে হবে। তবে জামাতের নেতা বলেছেন যে বাংলাদেশ কিন্তু কোনোদিন আফগানিস্তান বা পাকিস্তান হবে না। এটা কিছুদিন আগেও আমি যখন যে ওয়াশিংটন পোস্টে যখন জামাতের দিকে একটা ফেভারিটিজম ঝুলে যাচ্ছিল পশ্চিমা জগতের, তখন তারা একটা বিষয় গ্যারান্টি দিয়েছিল যে তারা শরিয়া আইন করবে না এবং তারা আফগানিস্তান পাকিস্তান হবে না। কিন্তু কারণ জামাতের রাজনীতি শরিয়া আইনের। হ্যাঁ, এখন তারা কিন্তু ওরকম কোন মানে স্ট্রং কমিটমেন্ট দেয়নি। আমি রাজনীতিতে যতটা ফলো করি, এখন আশা করি জামাত দায়িত্বশীল বিরোধী দল ভূমিকা পালন করবে। কিন্তু যদি তাদের শিল্প সংস্কৃতি যা কিছু ঘটেছে, আমার মনে হয় যে এই গত 18 মাসে যা বাংলাদেশ দেখেছে সেটা এর আগে দেখেনি। মানে এত মাজার ভাঙা হয়েছে, লালনের উপর আক্রমণ, মানে যেই দেশ আমাদের লালনের, ফকিরের, বাউলের, গানের দেশ, এই কালচারাল আইডেন্টিটিটাই হয়েছে। এটা আমার কথা না, কিন্তু সাংবাদিক মাহবুব কামাল বলেছেন যে অর্থনীতির যে ক্ষতিটা হয়েছে সেটা না হয় পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু রাষ্ট্রের সামাজিক যে চরিত্রগত ক্ষতিটা হয়ে গেল, এটা বোধহয় আর কাটবে না।